নমস্কার। আজকের আলোচনা একটা বিশেষ মেডিকেল কেস রিপোর্ট নিয়ে, যা ছাপা হয়েছে জার্নাল অফ মেডিসিন ইন সায়েন্টিফিক রিসার্চে। শিরোনামটা হল ডিস্ট্রোফিনোপ্যাথির বিরল ঘটনা, মধ্যবর্তী ডিএমডি বিএমডি। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এটা ডিস্ট্রোফিনোপ্যাথির এমন একটা ধরন যা ঠিক ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি মানে ডিএমডি আর বেকার মাস্কুলার ডিস্ট্রফি বিএমডির মাঝামাঝি পড়ে। একদম। আমাদের আজকের লক্ষ্য হল এই খানিকটা অদ্ভুত কেসটা আর এর রোগ নির্ণয়ের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো একটু বোঝা। তাহলে চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আচ্ছা, প্রথমেই একটু পরিষ্কার করে নেওয়া যাক এই ডিএমডি আর বিএমডি জিনিসটা কি। দুটোই তো পেশির রোগ, তাই না? হ্যাঁ, ঠিক। দুটোই প্রোগ্রেসিভ মাস্কুলার ডিজিজ, মানে ধীরে ধীরে বাড়তে থাকে। আর এগুলো এক্স-লিঙ্কড রিসেসিভ। এক্স-লিঙ্কড রিসেসিভ, তার মানে রোগটা মূলত ছেলেদের হয় আর কি। হ্যাঁ, সাধারণত ছেলেদেরই হয়, আর রোগটা আসে মায়ের দিক থেকে। যদিও মায়েরা নিজেরা বেশিরভাগ সময়ে উপসর্গবিহীন থাকেন, মানে বাহক হন। এই রোগ দুটো হয় ডিস্ট্রোফিন নামে একটা খুব জরুরি প্রোটিনের অভাবে বা গণ্ডগোলের কারণে। আর এর জিনটা থাকে এক্স ক্রোমোজোমে, তাই তো? ওই যে XP21 লোকেশনে। একদম ঠিক। ডিএমডি বেশ গুরুত্বপূর্ণ, মানে ধরুন ৩ থেকে ৫ বছর বয়সেই লক্ষণ দেখা দেয়। আর দুর্ভাগ্যবশত আয়ু খুব বেশি হয় না, হয়তো ১৬-১৮ বছর। প্রতি ৩৫ জন ছেলে শিশুর মধ্যে একজনের এটা হতে পারে। বেশ কমন তাহলে। তুলনামূলকভাবে হ্যাঁ। অন্যদিকে বিএমডিটা একটু কম গুরুত্বপূর্ণ। লক্ষণ শুরু হয় পরে, ধরুন ১১-১২ বছর বয়সে। আর রোগীরা কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, এমনকি তার পরেও বাঁচতে পারেন। ও আচ্ছা, এটার হার কেমন? এটা অনেক কম, প্রতি ২০,০০০ পুরুষে একজনের মতো। কিন্তু এর মাঝেও একটা প্যাচ আছে। কীরকম? একটা মধ্যবর্তী প্রকারও রয়েছে, যেটা খুবই বিরল। আপনি যে রিপোর্টের কথা বলছিলেন, সেখানে একটা ভারতীয় গবেষণার উল্লেখ আছে। হ্যাঁ হ্যাঁ। যেখানে ৩৭৯টা ডিএমডি আর বিএমডি কেসের মধ্যে মাত্র ৬টা কেস পাওয়া গেছিল এই মধ্যবর্তী প্রকারের, মানে ১.৯%-ও কম। মাত্র 1.9%? ভাবা যায়। তার মানে এটা আসলেই অত্যন্ত বিরল। ঠিক তাই। আর এই মধ্যবর্তী হওয়ার কারণে এর বৈশিষ্ট্যগুলো দুটো রোগের মাঝামাঝি থাকে, ফলে রোগ নির্ণয় করাটা বেশ কঠিন হয়ে পড়ে। বুঝলাম। আচ্ছা, তাহলে এই রিপোর্টের মূল কেসটার ব্যাপারে একটু শুনি। রোগী নাকি একজন কলেজ ছাত্র ছিল? হ্যাঁ, ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্র। তার সমস্যা কিন্তু শুরু হয়েছিল বেশ আগে, সেই ৩ বছর বয়স থেকে। ও, এত আগে? হ্যাঁ, প্রথমে পায়ের দুর্বলতা, যেটা ধীরে ধীরে বাড়ছিল। ওর মাইলস্টোনগুলো একটু ডিলেড ছিল, মানে হামাগুড়ি দেওয়া, দাঁড়ানো, হাঁটা, এগুলো সব দেরিতে শুরু করেছিল। বছর ৪ বয়স থেকেই দৌড়ানো, সিঁড়ি ভাঙা বা ধরুন বসা থেকে উঠতে বেশ কষ্ট হতো। আর একটা জিনিস ছিল, উরুর পেশিগুলো শুকিয়ে আসছিল, যেটাকে অ্যাট্রফি বলে। পরিবারে কি আর কারোর ছিল এই সমস্যা? না, পরিবারে এই রোগের কোনো ইতিহাস ছিল না। মানে বাবা বা মায়ের দিকে কারো নয়। ওর একজন যমজ ভাই আছে, একজন বড় বোনও আছে, তারা উপসর্গবিহীন, যদিও পরে বোনের ব্যাপারে একটা তথ্য পাওয়া যায়। তার মানে লক্ষণ শুরু হয়েছে ডিএমডির মতো বেশ অল্প বয়সে, কিন্তু ছেলেটা ১৮ বছর পর্যন্ত কলেজে পড়ছে। এখানেই তো একটা খটকা লাগছে, তাই না? ক্লাসিক ডিএমডির মতো নয়। ঠিক এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। পরীক্ষার সময় দেখা গেল উরুর পেশি শুকিয়ে গেলেও কাফ মাসল, মানে পায়ের ডিমের পেশি আর পায়ের পাতার কিছু পেশি একটু ফোলা ফোলা। এটাকে বলে সিউডো হাইপারট্রফি। আচ্ছা, সিউডো হাইপারট্রফি। পেশির জোর কি কম ছিল? হ্যাঁ, মাসল টোন বা জোর কম ছিল। আর গোয়ার সাইন পজিটিভ ছিল। ওহ, গোয়ার সাইন মানে তো সেই যে মেঝে থেকে ওঠার সময় নিজের হাঁটু বা মাটিতে ভর দিয়ে উঠতে হয়, ওইটা? হ্যাঁ, একদম তাই। এছাড়াও কোমরটা একটু বেশি ভেতরের দিকে বেঁকে থাকত, মানে লোডোটির অঙ্গবিন্যাস, আর সে পায়ের আঙুলে ভর দিয়ে হাঁটত। আচ্ছা, ল্যাব রিপোর্টে কি পাওয়া গেল? নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল। হ্যাঁ, আসল চমকটা ছিল ওখানে। ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বা সিপিকে লেভেল ছিল সাংঘাতিক রকমের বেশি। কতটা বার্ষিক? ৬,৪৯৫ ইউনিট প্রতি লিটার, যেখানে স্বাভাবিক মাত্রা থাকে ধরুন ৫৫ থেকে ১৭০ আইইউএল। বলেন কি? ৬,৪৯৫? অবিশ্বাস্য। এটা তো পেশি ভাঙার একটা বড় ইঙ্গিত, তাই না? ঠিক। এই বিপুল পরিমাণ সিপিকে রক্তে আসা মানে পেশিকোষ ব্যাপক হারে ভাঙছে। আর বোনের ব্যাপারটা?
হ্যাঁ, কি বলছিলেন বোনের ব্যাপারে? সেটাও বেশ গুরুত্বপূর্ণ। রোগের বোনেরও সিপিকে লেভেল বেশ খানিকটা বেশি ছিল, 718 আইইউএল। স্বাভাবিকের চেয়ে বেশ বেশি, যদিও ভাইয়ের মতো অতটা নয়। ও, তার মানে বোন উপসর্গবিহীন হলেও। হ্যাঁ, এটা জোরালোভাবে ইঙ্গিত করে যে তিনি সম্ভবত এই রোগের জিন বহন করছেন, মানে উনি একজন ক্যারিয়ার। আরেকটা চিন্তার বিষয় হল ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট। হার্টের পরীক্ষায় কি পাওয়া গেল? সেখানে ধরা পড়ল ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, মানে হার্টটা বড় হয়ে গেছে, আর তার সাথে মারাত্মক লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন। হার্টের পাম্প করার ক্ষমতা, মানে ইজেকশন ফ্র্যাকশন বা ইএফ, কমে মাত্র 25% হয়ে গেছিল। মাত্র 25%? এটা তো খুবই গুরুতর। হার্টের সমস্যা তো ডিএমডি বিএমডি দুটোতেই হয়, কিন্তু এতটা? হ্যাঁ, হার্টের সমস্যা ডিস্ট্রোফিনোপ্যাথিতে হয়ই, তবে এতখানি কার্ডিওমায়োপ্যাথি অনেক সময় বিএমডিতে বেশি দেখা যায়। তাহলে দেখুন কেমন একটা মেশেল পরিস্থিতি। ঠিকই, উপসর্গ শুরু ডিএমডির মতো অল্প বয়সে, কিন্তু রোগী বেঁচে আছে 18 বছর, যা বিএমডির দিকে যায়। আবার হার্টের সমস্যাটা বেশ গুরুতর, সেটাও বিএমডির দিকে ইঙ্গিত করছে। খুবই জটিল। শেষ পর্যন্ত রোগটা ধরা পড়ল কিভাবে? জেনেটিক টেস্ট নিশ্চয়ই। হ্যাঁ, চূড়ান্ত উত্তরটা দিল জেনেটিক পরীক্ষায়। একটা বিশেষ টেস্ট আছে, মাল্টিপ্লেক্স লাইগেশন ডিপেন্ডেন্ট প্রোব অ্যাম্প্লিফিকেশন বা এমএলপিএ। MLPA। হ্যাঁ, এটা দিয়ে জিনের মধ্যে কোথায় কি বাদ গেছে বা ডুপ্লিকেট হয়েছে তা দেখা যায়। এই রোগের ক্ষেত্রে দেখা গেল এক্স ক্রোমোজোমের এক্সন 3 থেকে 7 পর্যন্ত অংশটা নেই, মানে ডিলিশন হয়ে গেছে। এক্সন 3 থেকে 7 ডিলিশন। হ্যাঁ, জিনের এই এক্সনগুলো হলো তথ্যর গুরুত্বপূর্ণ অংশ। এগুলো না থাকায় ডিস্ট্রফিন প্রোটিনটা ঠিকমতো তৈরি হতে পারে না। আর এই নির্দিষ্ট ডিলিশনটা ডিএমডি বা বিএমডি দুটোতেই হতে পারে। সব কিছু মিলেই ফাইনাল ডায়াগনোসিস হল ডিস্ট্রফিনোপ্যাথি, ডিএমডি বিএমডি ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। তার মানে এই কেসটা আসলে আমাদের এটাই দেখাচ্ছে যে ডিএমডি আর বিএমডি সবসময় দুটো আলাদা খোপে বন্দী নয়। এটা একটা স্পেকট্রাম বা বর্ণালী রূপ। একদম ঠিক ধরেছেন। একদিকে চরম ডিএমডি, অন্যদিকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিএমডি, আর মাঝে এরকম অসংখ্য শেড থাকতে পারে। এই কেসটা এই বর্ণালীর ধারণাটাকেই জোরালো করে। তাহলে সঠিক রোগ নির্ণয়ের জন্য অনেকগুলো জিনিস একসাথে দেখতে হচ্ছে। অবশ্যই, শুধু একটা লক্ষণের ওপর নির্ভর করলে চলবে না। রোগীর পুরো ইতিহাস, খুঁটিয়ে শারীরিক পরীক্ষা, সিপিকে লেভেল, হার্টের পরীক্ষা যেমন ইসিজি, ইকো, মাসল টেস্ট বা ইএমজি, আর তার সাথে এই এমএলপি এর মতো জেনেটিক পরীক্ষা, সব মিলেই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। আর হ্যাঁ, অন্য কিছু রোগ যেমন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, সেগুলোও বাতিল করতে হয়। তাহলে সারসংক্ষেপে এটাই দাঁড়ালো যে এই মধ্যবর্তী ডিএমডি বিএমডি রূপটা শৈশবে পেশি দুর্বলতা দিয়ে শুরু হলেও ক্লাসিক ডিএমডির মতো দ্রুত খারাপ হয় না। রোগী প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু প্রায়শই কার্ডিওমায়োপ্যাথির মতো হার্টের গুরুতর সমস্যা একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। ঠিক। আর তাই পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং জেনেটিক পরীক্ষার সঠিক রোগ নির্ণয় এবং পরামর্শের জন্য অপরিহার্য। আরেকটা জরুরি কথা মনে রাখা দরকার, এর কিন্তু কোনো প্রতিকার আজও আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। তাই সঠিক রোগ নির্ণয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যাতে ঠিকমতো সাপোর্টিভ কেয়ার দেওয়া যায়, জীবনযাত্রার মান উন্নত করা যায়, আর পরিবারকে সঠিক পরামর্শ দেওয়া যায়। বিশেষ করে জেনেটিক কাউন্সেলিংটা খুব জরুরি, যেমন এই কেসে বোনের বাহক হওয়ার সম্ভাবনা এবং ভবিষ্যতের জন্য তার কি মানে দাঁড়ায় সেটা বোঝানো দরকার। একদম। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। এই রিপোর্টে তো মূলত পেশি আর হার্টের কথাই বলা হয়েছে, কিন্তু আমরা জানি ডিস্ট্রোফিন প্রোটিন মস্তিষ্কেও থাকে। হ্যাঁ, থাকে। তাহলে কি এমন হতে পারে যে এই মধ্যবর্তী রোগীদের ক্ষেত্রে, যাদের পেশির সমস্যাটা হয়তো ক্লাসিক ডিএমডির মতো ততটা প্রকট নয়, তাদের মধ্যে হয়তো এই সূক্ষ্ম কিছু জ্ঞানীয় বা স্নায়বিক পরিবর্তন ঘটছে যা আমরা সহজে ধরতে পারছি না? এটা কি এই মধ্যবর্তী ছবিটাকে আরও একটু জটিল করে তোলে না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা হতেই পারে। ডিস্ট্রফিনের অনুপস্থিতি বা ত্রুটি যে মস্তিষ্কের কার্যকারিতাতেও প্রভাব ফেলতে পারে, সে নিয়ে গবেষণা চলছে। হয়তো ভবিষ্যতে আমরা এই দিকটাও আরও ভালো করে জানতে পারব। ঠিক। হয়তো ভবিষ্যতের গবেষণা এদিকেও আলোকপাত করবে। আজকের মতো এখানে শেষ করা যাক। ধন্যবাদ। ধন্যবাদ।